আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা আমাকে জানাও যে লেখা বোঝা যাচ্ছে কিনা, লেখা সাউন্ড সব ক্লিয়ার কিনা। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কমেন্ট সেকশনে মেনশন করে দাও যাতে তারা সবাই মিলে ক্লাসটা করতে পারি। আচ্ছা, একজন আমাদের সাথে যুক্ত হয়েছে। কেউ লিঙ্কটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও যাতে মেসেঞ্জার গ্রুপে যদি কেউ থাকে ক্লাস করতে পারে না, সে যাতে ক্লাসটা করতে পারে। আমরা ওই দিন কাজ নিয়ে পড়ালেখা করছি। কাজ সম্পর্কে আমরা যতটুকু শিখছি যে W ইজ ইকুয়াল টু এফ এস, এখান থেকে আমরা লিখতে পারি mgh বা MAS। দুইটা সূত্রই অ্যাপ্লিকেবল, এটাও ইউজ করা যেতে পারে, এটাও। তবে এটার ক্ষেত্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ হচ্ছে যদি উপরে যাওয়ার কোনো কিছু বোঝায় যে উপরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে হবে, W ইজ ইকুয়াল টু mgh। আর যদি রৈখিকভাবে বোঝায় তাহলে হচ্ছে MS। আমরা এখানে আটকে গেছিলাম মেবি যে এ যেটা, এই যে এ হচ্ছে অ্যাকচুয়ালি রৈখিক ত্বরণ। তাহলে যখন সরল রেখা বরাবর কোনো ক্রিয়া করবে কোনো বস্তু, তখন সেই বস্তু কর্তৃক যে কৃত কাজ মানে W, সেটা হবে কি W ইজ ইকুয়াল টু MAS। এবং যদি কোনো উপরে যাওয়ার ক্ষেত্রে, যেমন আমরা গতকাল একটা অঙ্ক করছিলাম পাহাড়ে ওঠার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তখন অভিকর্ষ ত্বরণ কাজ করে, এবং যখন অভিকর্ষ ত্বরণ কাজ করবে তখন কিন্তু H মানে উচ্চতা কাজ করবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে সরণ কাজ করবে, যেহেতু সরল রেখা পথে যেটার কোনো উচ্চতা নেই। আর নর্মালি যদি এফ আর এস দেওয়া থাকে তাহলে আমরা W মান বের করতে পারবো। আশা করি ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এবার কোনটা নিয়ে গবেষণা করব? আমরা গতকাল শিখছিলাম যে এই যে শক্তি কি, শক্তি জিনিসটাকে যদি আমি বলি কাজ করার সামর্থ্য, আমরা কাজ করার যে সামর্থ্য সেটাকেই তো শক্তি বলি, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। এবং এখানে অনেক ধরনের শক্তি আছে অ্যাকচুয়ালি, যেমন আমরা অনেক ধরনের যেমন আমরা একটা যদি উদাহরণ দিই, সৌরশক্তি, যেটা হচ্ছে সূর্য থেকে আমরা যে শক্তিটা পাই। আমরা সৌর মডেলের নাম শুনছি, সৌর প্যানেলের নাম শুনছি, তো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সৌরশক্তি, সেটা প্রডিউস করে বা সাপ্লাই করে। আর অনেকগুলো শক্তি আছে, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, যেমন বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমি এই যে লাইট জ্বালাতে পারতেছি, আলোক শক্তির মাধ্যমে ক্লাস নিতে পারতেছি। অনেক ধরনের শক্তি আমাদের জীবনের সাথে জড়িত, দৈনন্দিন জীবনের সাথে। ওগুলো বই আছে, ওগুলো রিডিং করতে হবে। এখন মেইনলি যে দুইটা শক্তি, অ্যাকচুয়ালি দুইটা শক্তি নিয়ে আমাদের সিকিউ বা সৃজনশীল আসে। সে দুইটা শক্তি হচ্ছে, একটা হচ্ছে গতিশক্তি, আরটা হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, গতিশক্তি কি? আচ্ছা, গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করতে পারি। এটা আমরা হয়তো কালকে ক্লাসে লেখাইছিলাম, গত ক্লাসে, যে কাইনেটিক এনার্জি। আর ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যেটাকে বলি বিভব শক্তি। এখন ইকে সমান সমান কি, নিচে লেখা দেখা যায় কিনা? আচ্ছা, না সমস্যা নেই, তোমরা একটু দেখো। ইকে সমান হচ্ছে হাফ mv স্কয়ার। ওকে, ইকে সমান হচ্ছে হাফ mv স্কয়ার। এম কি? ভর। ভি কি? বেগ। এটা আমরা জানি। এখন এই যে ভি, এই ভি এর কিন্তু আমরা একটা সূত্র পড়ছিলাম, এই যে ভিটা, এই ভি এর কিন্তু একটা সূত্র পড়ছিলাম, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই মিন করে। সো আমরা এই সূত্রটা জানি কিনা, এই সূত্রটা হয়তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, যেখানে অলওয়েজ আদিবেগ যেটা, এটা 0 থাকে অলওয়েজ। নর্মালি এটা 0 মিটার পার সেকেন্ডই থাকে। আচ্ছা, আমরা ডিটেলসে যাব, তোমরা এটা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। আর আরেকটা সূত্র হচ্ছে ইকে সমান হচ্ছে হাফ mv স্কয়ার, আর আরেকটা হচ্ছে ইপি, যেটা হচ্ছে বিভব শক্তি, সেটা হচ্ছে mgh। ওকে, এই দুইটা সূত্র আমাদের জানা থাকা লাগবে, এবং এই দুইটা সূত্র রিলেটেড অনেক অঙ্ক আসে। সো তোমরা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও।
আচ্ছা, আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে গতিশক্তিটা নিয়ে। গতিশক্তি, গতিশক্তিটা কি? আমরা শক্তি রিলেটেড আমরা বুঝতে পারছি গতিশক্তি যে গতি বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি এটার সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তুর মানে গতির জন্য বা গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলি। অর্থাৎ হচ্ছে ব্যাপারটা হচ্ছে গতিশীল হতে হবে বস্তুটা। এটা হচ্ছে ফার্স্ট একটা শর্ত, সেটা হচ্ছে গতিশীল বস্তু হতে হবে। মেইন যে শর্তটা, এটা অবভিয়াসলি গতিশীল বস্তু হতে হবে। কারণ তুমি যদি বলি স্থির বস্তু, যেটা এই গতিশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু গতিশক্তি থাকবে। যদি বলি আমি স্থির বস্তু, এটার ক্ষেত্রে কি গতিশক্তি থাকবে? না, থাকবে না। কারণ যেটা স্থির এটা গতিশীল না। গতি নামের সাথে মিল আছে, তাই না? যে গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্য, যেমন আমরা এটাও বলতে পারি যে শক্তির সংজ্ঞাটাই লাগাই দিতে পারি যে গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা গতিশক্তি বলি। আচ্ছা, বা কোনো বস্তুর গতিশীলতার জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলি, অ্যাজ ইউজুয়াল। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কমেন্টে। আচ্ছা, হ্যাঁ, এই দুইটা সূত্র হচ্ছে ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর আরেকটা হচ্ছে ইপি সমান এম জি এইচ। এখন যদি কখনো বলে যে এই হাফ এম ভি স্কয়ারের বেগ যেটা, এটার তো আমরা একটা সূত্র পড়ছি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জি, এই সূত্রটা কাজে লাগতে পারে, এই জন্য আমি সূত্রটা লিখে দিলাম পাশে যে হাফ এম ভি স্কয়ার, এটা তো সূত্রই। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধু বলে যে বেগটা বের করতে, তখন বেগ বের করতে হলে বেগের সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তুমি এটাকে আবার এখানে বসাইতে পারো, এটার ক্যালকুলেশন আমরা এখন করব। তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও যে এটা গতিশক্তি ব্যাপারটা। আচ্ছা, ওকে ওকে, না 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 না, ইপি এর দুইটা সূত্র না। আচ্ছা, আমি বলতেছি, ইপি এর একটাই সূত্র, ইকে এর একটা সূত্র, ইপি এর একটা সূত্র। ইকে মানে কি? গতিশক্তি, যেটা সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আর বিভব শক্তি কি? ইপি মানে পটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে এম জি এইচ। এই দুটোই সূত্র, মানে হচ্ছে এটার জন্য এটার সূত্র, এটার জন্য এটার সূত্র। মানে যদি বলে গতিশক্তি নির্ণয় করো অঙ্কে, তখন গতিশক্তি মানে কি? ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এই সূত্র দিয়ে আমার মান বের করতে হবে। যদি বলে বিভব শক্তি নির্ণয় করো, তাহলে আমরা ইপি দিয়ে, ইপি সমান এম জি এইচ, এই সূত্র দিয়ে বের করতে হবে। এখন ক্লিয়ার কিনা? দুইটার আলাদা সূত্র, একটাই সূত্র, আর কোনো দুইটা সূত্র হয় না, একটা রাশির একটাই সূত্র। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার হলে জানাও আমাকে। ওকে, আচ্ছা, গতিশক্তি গেল, এবার হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, গতিশক্তি যে এই ব্যাপারটা বুঝছো কিনা, এটার সংজ্ঞাটা তুমি যে কোনো ভাবে লিখতে পারো যে গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলে, বা তুমি এটা লিখতে পারো যে কোনো বস্তুর গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। দুইটা সূত্র অ্যাপ্লিকেবল, তবে তোমরা এটা লেখাই ভালো, কারণ যেহেতু গতিশীল বস্তুর যে শক্তিটা, আমরা তো বুঝি যে গতিশীল বস্তুর যে শক্তি আর গতিশক্তি একই কথা। সো শক্তিটাকে না লেখে একজনের সংজ্ঞার সাথে মিলে যায়, একটু ভাঙ্গায় লিখবো কি গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলে। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, গতিশক্তি কি এবার বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে অবস্থান, যেটা অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে মেইন শর্ত। যেমন গতিশক্তির ক্ষেত্রে মেইন যে শর্ত সেটা হচ্ছে গতিশীল বস্তুর শক্তি হতে হবে, মানে গতিশীল বস্তু হতে হবে।
গতিশীল বস্তু হলে তখনই এটা সত্যি মানে গতিশক্তিটা আমরা এটার উপর ইউজ করতে পারবো। স্থির বস্তুর উপর কিন্তু কোনো মানে ওটা থাকে স্থিতিশক্তি, ওটা গতিশক্তি হয় না। আর বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে অবস্থানে পরিবর্তন হতে হবে, মাস্ট অবস্থানে পরিবর্তন। যেমন ধরো আমি একটা বিন্দু দিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এখন ধরো এখানে আছে একটা বস্তু, এটা ধরো একটা বস্তু। এখন এই বস্তুটাকে আমি দেখো, এই বস্তুটা কিন্তু নর্মালি এখানে আছে, আমি কিন্তু এখানে বলতে পারবো যে এটা বিভব শক্তি আছে, মানে এটার ইপি কত, আমাকে বলো তো এখানে ইপি কত। ইপি অবশ্যই 0, কারণ এটাকে আমি কোনো নাড়াচাড়া দেই নাই বা অবস্থানে পরিবর্তন করি নাই। কিন্তু যখন এই বস্তুটাই আবার ঠিক এখানে চলে আসবে, এখন এখানে নাই, এখন ধরো এখানে বস্তুটা নাই, এখন বস্তুটা এইটার মাথায় চলে আসছে। সো অবস্থানে পরিবর্তন হয়েছে না, ধরো এ থেকে বি তে অতিক্রম করে সে এখানে আসছে, তাহলে এখন তার ইপির একটা মান থাকবে, অবশ্যই 0 হবে না, কিছু একটা মান হবে। সো ইপির মান কখন হবে, যখন অবস্থানের পরিবর্তন করে। অবভিয়াসলি কার অবস্থান, যেটাই হোক, বস্তুর হোক, যারই হোক, বস্তুর হোক, ব্যক্তির হোক, প্রত্যেকেরই বিভব শক্তি থাকে। ক্লিয়ার কিনা বিভব শক্তি আর গতি শক্তিটা ক্লিয়ার কিনা, সূত্রটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার কিনা ব্যাপারটা আমাকে একটু জানাও। আচ্ছা, ক্লিয়ার তোমরা? ওকে ওকে ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে এটা, যে যদি এখন সংজ্ঞায় আসে যে গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলে, বা কোনো বস্তুর গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে, একটা সংজ্ঞা। আমি জ্ঞানমূলক আজকে লিখে দিব সবগুলা, ওগুলা একবারে লিখে দিব আর কি। আর এটা হচ্ছে বিভব শক্তি, যে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। ওকে 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 ওকে, আমাদের ফার্স্ট আগাতে হবে, একটু স্লো হয়ে গেছি ফার্স্ট ক্লাসে, একদম প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন করতে গিয়ে একদম ইয়ে হয়ে গেছে। আচ্ছা, কাজ গেল, আমাদের শক্তিও শেষ, এখন হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতাটা বাকি, এখন আমরা ক্ষমতা নিয়ে কথা বলবো। ক্ষমতাটা কি, ক্ষমতা টপিকটা নিয়ে আলোচনা করতে পারি। এখন আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে ক্ষমতা বলতে কি আমাদের এই যে পাওয়ার, নেতাদের যে ক্ষমতা বোঝায় সেই ক্ষমতা না, কিন্তু সেই ক্ষমতাটা না। কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্স কিন্তু অন্য কিছু। যেমন আমি কাজ বলছিলাম, যেমন আমি যে তোমাদের পড়াচ্ছি, অ্যাকচুয়ালি এটা তোমরা এখন বলো যে এটাও তো একটা কাজ, প্রফেশন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে দাঁড়ায় রয়েছি, আমি কিন্তু কোনো স্মরণ ঘটতেছি না, আমি এক জায়গায় দাঁড়াই পড়াইতেছি, হাত নাড়াইতেছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ না। আমার কাজ কিন্তু 0 জুল সায়েন্স বলে। কারণ হচ্ছে একটা কাজ হইতে গেলে কিন্তু W = আমরা কি জানি, F F হইতে হয়, S হইতে হয়। আমার F হইতেছে, বল আমি প্রয়োগ করতেছি, কিন্তু স্মরণ হচ্ছে না। বলের দিকে কোনো স্মরণ হচ্ছে, কোনো স্মরণ হচ্ছে না, তাহলে কিন্তু কোনো কাজ না। তো কাজ হয় না আলটিমেটলি। আমাকে এমন কোনো কাজ করতে হবে, যেমন খেলাধুলা করছি, দৌড়াইছি, সেটার ক্ষেত্রে হচ্ছে W আছে, কিন্তু আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়ে দিচ্ছি, সেটা কিন্তু কোনো কাজ না, অ্যাকচুয়ালি 0 জুল। আর ক্ষমতা, এখন ক্ষমতা বলতে কিন্তু এই ক্ষমতা বোঝায় না। ক্ষমতা বলতে দেখো কি বোঝায়। ক্ষমতা, ক্ষমতা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ আর সময়ের অনুপাত। কি বলতো ক্ষমতা কি, যতটুকু তুমি কাজ করবা, কৃত কাজ, তার সাথে সময়ের ভাগফল বা তাদের দুজনের যে অনুপাত, মানে তুমি কত সেকেন্ডে যতটুকু কাজ করছো, মানে একটা সেকেন্ডে বলতে পারো যে 1 সেকেন্ডে যতটুকু কাজ করছো, সেটাই কিন্তু ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা বুঝতে পারছো? 1 সেকেন্ডে যতটুকু, এই ক্ষমতার ইংলিশে পাওয়ার, ক্ষমতার ইংলিশ কি পাওয়ার। এই জন্য এই যে পি, এই পিটাকে কনভার্ট করে পি ইজ ইকুয়াল টু, আর কাজ তো জানি ওয়ার্ক, ওয়ার্কের ডব্লিউ, আর টাইম, টাইমের টি, W/T। এটা হচ্ছে সূত্র, পি সমান W/T, অর্থাৎ হচ্ছে কৃত কাজ ডিভাইডেড বাই সময়। কৃত কাজ উপরে থাক, মানে কাজ উপরে, আর কাজের পরিমাণ, আর হচ্ছে নিচে সময়। এটা যদি আমি দুইটাকে ভাগ করি, আমি ক্ষমতা পাবো। কোনো বস্তুর ক্ষমতা হতে পারে, কোনো ব্যক্তির ক্ষমতা হতে পারে, এই আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি ক্ষমতা গেল। আচ্ছা, সো পি সমান হচ্ছে W/T। তো এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে mgh/T বা Fs/T, তুমি যেটাই লেখো একই জিনিস মিন করে।
কারণ W/T যা mgh/T ও তা fs/T ও তা, তাই সমান সমান চিহ্নই দিচ্ছি। এগুলো সবই হচ্ছে পি, তুমি যেই সূত্র ইউজ করো কোনো প্রবলেম না। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমি সামনে আগাবো। ক্লিয়ার কিনা জানো কমেন্টে। ওকে, ক্লিয়ার। ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, এটা আমাদের মানে এক ধরনের মুখস্থই জানতে হবে। কয়েকটা স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি, সেটা আমাদের জানা থাকতে হবে। তো ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, এবং স্কেলার রাশি হলে অ্যাজ ইউজুয়াল তার কোনো দিক থাকবে না, কিন্তু একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মান আছে। মান তো থাকবে অবভিয়াসলি, মান না থাকলে এই সূত্রগুলোর কোনো কাজ আছে? মান আছে দেখে তখন তো মান বসে বসে আমরা ক্ষমতা বের করতে পারবো কত। আর এটার একক হচ্ছে ওয়াট। এখন তুমি বলতে পারো এটা ব্যবহার করবো না এটা, অবভিয়াসলি এটা ব্যবহার করবো, ডব্লিউ। ঠিক আছে, যেমন হচ্ছে 60 ওয়াট, 70 ওয়াট। আমরা বলি না এত ওয়াটের বাল্ব, যে বললাম 60 ওয়াটের বাল্ব মানে কি একটা বাল্বের ক্ষমতা কত? 60 ওয়াট। 70 ওয়াটের বাল্ব মানে কি সেই বাল্বের ক্ষমতা কত? 70 ওয়াট। সো ডব্লিউটা একটু বড় হবে আর কি, এই ডব্লিউর মতোই বড় হবে। ঠিক আছে, মানে যে কাজের যে ডব্লিউ, সেই ডব্লিউর মতোই কিছুটা, কিন্তু এক জিনিস না। ওটা হচ্ছে রাশি, এটা হচ্ছে একক। ঠিক আছে, একটা হচ্ছে রাশি, এটা দিয়ে আরো সূত্র বের হবে, কিন্তু এটা কিন্তু কোনো রাশি বা সূত্র না, এটা হচ্ছে একক, ইউনিট। এটার মিনিং হচ্ছে ওয়াট, ওটার মিনিং হচ্ছে ওয়ার্ক, আলাদা আছে ব্যাপারটা, বুঝতে পারছো? আচ্ছা, সো ওয়াট এটা মানে হচ্ছে এটা ইউজ করবো আমরা একক হিসেবে। আর মাত্রা কি? আমাকে মাত্রাটা বের করতে হবে এখন। আচ্ছা, মাত্রা হচ্ছে পি কি? আচ্ছা, পি সমান হচ্ছে W/T, আমরা অ্যাজ ইউজুয়াল জানি। এখন আমরা ডব্লিউর একটা মাত্রা বের করছিলাম না? এখন অনেকে বললো যে আমার ডব্লিউর মাত্রাটা তো মনে নেই, ডব্লিউর মাত্রা তো অনেক বড় ছিল, এটা তো আমরা বের করছি। ওকে, নো প্রবলেম, আমরা এটা দিয়ে বের করি। mgh/T একটু ভাঙ্গায় নিলাম, তাহলে সুবিধা হবে। এখন এখান থেকে আমি মাত্রাটা বের করব। ঠিক আছে, এই যে দেখো এম এর মাত্রা কত? এম এর মাত্রা কত? এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, এটা আমরা জানি। আর জি ত্বরণের মাত্রা, যেটা ত্বরণ, যে কোনো ধরনের ত্বরণই হোক, জি হোক, শুধু এ হোক, অ্যাক্সিলারেশন যেটা ত্বরণের মাত্রা হচ্ছে LT−2। আমি গুণ চিহ্ন দিই নাই, গুণ চিহ্ন না দিলেও কোনো প্রবলেম নেই এই ক্ষেত্রে, কারণ গুণ থাকা না থাকা এক কথা। এইচ এর ক্ষেত্রে আমরা জানি কি, এইচ হচ্ছে একক কি? মিটার। দূরত্ব না, এটা দূরত্বের মাত্রা কি হয়? এল হয় শুধু। আমি এখানে একটা দিলাম ডট এল। আমার কিন্তু এখানে উপরের কাজ শেষ, আর নিচে কি? টি এর কি হয়? টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, আমি বড় হাতের টি দিলাম। তাহলে আমি উত্তর আসবে এম এল, এখানে এল দুইটা আছে, সো L²। আর T−2, আর নিচে কত? এই যে দেখো T−2। এখন এটাকে কি আমি লিখতে পারি না গুণ 1/T? 1/T লিখতে পারি কিনা? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই যে এই ব্যাপারটা আমি উপরে নিয়ে আসি, যে ml² আছে, ml², T−2 রাখলাম, নো প্রবলেম। এখন বলো তো 1/T মানে কি? 1/T মানে কি? আমরা জানি কিনা T−1, এটা জানো কিনা যে 1/T, এটা জানতা কিনা যে 1/T = T−1? এটা তো জানার কথা, আশা করি জানো এটা, যে নিচে যেটা ভাগ থাকবে সেটা আলটিমেটলি হচ্ছে ইনভার্স 1 যেটা দিয়ে ভাগ হবে।
ওকে ক্লিয়ার। ওকে তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু প্লাস, এখানে কিন্তু মাইনাস ওয়ান, সো ব্রেকেট দিয়ে আমি মাইনাস ওয়ানটা রাখলাম। ওকে এম এল স্কোয়ার টি মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে মেইনলি মাত্রা। আমরা যদি বলি যে এইটা, এই যে থার্ড ব্রেকেট দেয় অনেকে, এই থার্ড ব্রেকেট দ্বারা কিন্তু মাত্রা বোঝায়। যদি বলে এত সমান কি, তাহলে কিন্তু পি এর মান চাই নাই, মাত্রা চাইছে। যখন থার্ড ব্রেকেট, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা হয়তো সামনে পাবা, যখন সেকেন্ড ব্রেকেট, সরি হ্যাঁ থার্ড ব্রেকেট থাকবে, যখন থার্ড ব্রেকেট থাকবে তখন ঘনমাত্রা বোঝায়। আর ফিজিক্সের ক্ষেত্রে যখন এটার ক্ষেত্রে সেকেন্ড ব্রেকেট থাকবে কোনো রাশির, সরি থার্ড ব্রেকেট থাকবে কোনো রাশির দুই পাশে, তখন সেটা হচ্ছে আমার ক্ষমতা বোঝাবে, সরি মাত্রা বোঝাবে। সো মাত্রা বোঝাবে তখন হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, অ্যান্সার। ক্লিয়ার কিনা? এটা এটা যদিও অতটা ইম্পর্টেন্ট না। ওকে ভেরি গুড। ওকে তোমরা এটা বুঝতে পারছো না? ক্লিয়ার কিনা? আমি মুছে দিব। তাহলে ক্ষমতা, যেটা ক্ষমতার আমরা যদি এখান থেকে বলি একটু শর্টকাট, আমি জাস্ট একটা সামারি তুলে দিই। সামারিটা কি, যে এই যে ক্ষমতা, এই ক্ষমতার মাত্রা যদি জিজ্ঞাসা করে, মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। আর যদি ক্ষমতার একক জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে তোমার ওয়াট। ওকে ক্লিয়ার। ওকে ওকে মুছে দিই তাহলে। এখন আমাকে কমেন্টে জানাও 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু কত ওয়াট। এটা দ্বারা কিন্তু কিলো বোঝায় আর এটা দ্বারা ওয়াট বোঝায়। আর এখন বল 1 কিলোওয়াট সমান কত ওয়াট, এটা তো পারার কথা। আমাকে কমেন্টে জানাও। এক কিলো ওয়াট সমান কত ওয়াট, একটু কমেন্টে জানাও তো কত ওয়াট। হ্যাঁ 1000 ওয়াট। ওকে ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে 1 কিলোর সময় 1000 ওয়াট। 1000 ওয়াট। এই 1000কে কিন্তু আমরা চাইলে 10 কিউবও লিখতে পারি, এটা তো জানো। তো অবজেক্টিভ অনেক সময় চালাকি করে কি, 1000টা দেয় না এত সহজে, কারণ কিলো দেখলে তো বুঝাই যায় কিলো মানেই 1000, তো 1000 তো তুলে দিবে, 10 কিউব দিয়ে ফেলে। বুঝতে পারছো? 10 কিউব দেয় যাতে একটু সাবধানে মানে দেয় পরীক্ষাটা, এই জন্য একটু একটু ক্রিটিক্যাল করে 10 কিউব। ওকে এবার আমরা সূত্রগুলো তো বুঝতে পারছি আশা করি। ক্ষমতার সূত্র বুঝতে পারছি। কাজের সূত্র কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ এস মানে কি এমজিএইচ। ক্ষমতার সূত্র কি, পি সমান সমান ডব্লিউ বাই টি, মানে কি এমজিএইচ বাই টি। আর শক্তি হচ্ছে দুইটা সূত্র, আমি সূত্রগুলো লিখে দিই যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। যেমন ই কে সমান হাফ এম বি স্কোয়ার, ইপি সমান এমজিএইচ, তারপর কাজ হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ বা এফ এস যেটাই বলো। আবার পি সমান যেটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে ডব্লিউ বাই টি মানে এমজিএইচ বাই টি। এখন অনেকে বলতে পারো ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, কিভাবে? সমান সমান সূত্র না? হ্যাঁ সূত্র একই, কারণ হচ্ছে বিভব শক্তি, আমি তো বললাম যে কাজ করার সামর্থ্য, সো এটা তো কাজ আর এটার সামর্থ্যটাই তো শক্তি, সো সূত্র এক হবে। ঠিক আছে, এটার সূত্র এক হবে। দেখবা এই যে ই কে সমান হাফ এম বি স্কোয়ার,
রাইট। হাফ এম ভি স্কয়ার সমান কি, আমি সূত্রটা পড়েছিলাম না, ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh। কিন্তু আমি বলছি কি আদিবেগ অলওয়েজ জিরো থাকে, সবসময় জিরো থাকে না, কিছু কিছু সময় আমি ধরে নিলাম জিরো মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে ভি স্কয়ার সমান ইউর মান কত, জিরো স্কয়ার প্লাস 2gh। জিরো থাকার না থাকা এক কথা, সো 2gh। ভি স্কয়ার সমান কি 2gh, রাইট। সো ভি স্কয়ার আর ভি স্কয়ার সেম, সো 2gh টাকে আমি এখানে কনভার্ট করে দিতে পারি 2gh। এখন এখানে 2 এখানে 2 2 কাটা, সো কে থাকে mgh থাকে না, সো mgh এখানেও mgh। দেখছো শক্তি যাহা কাজও কিন্তু, কারণ কাজ করার সামর্থ্যটাই কিন্তু অ্যাকচুয়ালি শক্তি, সো শক্তির মান কিন্তু সেমই আসবে সূত্র। খালি সূত্রগুলো এটা দিয়েই কাজে, তুমি এখন যদি বলো এই সূত্র দিয়ে কাজে লাগাতে পারবো না, কারণ ইউ সমান সমান 0 মিটার স্কয়ার সবসময় থাকে না, এই জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি না। ঠিক আছে, ইউ সমান 0 মিটার সেকেন্ড স্কয়ার না হলে তো তখন অঙ্কটা করা যাবে না। সো এটা আমি জাস্ট বললাম আর কি, ইউ সমান যদি 0 হয় তখন কিন্তু তিনটার কাজের পরিমাণ মানে সেম হয়ে যায়, এটা বুঝলাম। এটা বুঝছো কিনা, ক্লিয়ার মুছে দিব। ওকে, আমরা একটা ম্যাথ করি। সত্তর কেজি ভরের ব্যক্তি, প্রশ্নটা তুলো। প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি, 15 সেকেন্ড উঠতে পারে। তার ক্ষমতা কত? প্রশ্নটা তুলতে পারছো কিনা আমাকে জানো। প্রশ্নটা তোলা হইলে লেখো ডান। আচ্ছা, যে বলতেছো নেট প্রবলেম, সে কি আগে জিনিসগুলো লিখতে পারছিল নাকি আবার একটু তুলে দিব? সে আমাকে একটু জানো তো আগে জিনিসগুলো তুলতে পারছিলে কিনা বা বুঝছো কিনা, নাকি আবার বুঝাবো? যে বুঝছো মানে যে বুঝছো সে প্রশ্নটা ওঠা, যে বলতে নেট প্রবলেম সে কি ক্লিয়ার ছিল সব ব্যাপারটা, নাকি আবার তুলে দিব জিনিসটা, আমাকে একটু জানো। আচ্ছা হ্যাঁ, বারবার জুম হচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা আমাকে একটু জানো। এখন ঠিক হলে আমি কন্টিনিউ করব। ওকে, ডান লেখা হয়েছে। তাহলে অঙ্কটা আগাই। 70 কেজি ভরের ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির যে ভর, ব্যক্তির ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম হচ্ছে 70 কেজি। ওকে, এম দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাস বোঝায়। এম সমান সমান কি জানো? এটার মিনিং হচ্ছে ম্যাস, যেটা মানে হচ্ছে ভর, এটা জানো সবাই।
আচ্ছা, ভর হচ্ছে m = 70 কেজি আর 25 সেন্টিমিটার। আচ্ছা, এখন এখানে ব্যাপার আছে 30টা সিঁড়ি। হ্যাঁ, এখন আমরা জানি যে একটা এখানে বলছে প্রতিটা মানে কি জানো, একটা সিঁড়ির যে উচ্চতা সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টা সিঁড়ি, একটু ক্রিটিক্যাল করে দিছে। একটা সিঁড়ি যেটা আমরা যদি এখানে বলি যে একটা সিঁড়ির উচ্চতা যেটা তোমার একটা সিঁড়ির যে উচ্চতা সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে কি এটাকে আমি এইচ ধরবো, মানে উচ্চতা এইচ ধরবো? না, এটা এইচ না কিন্তু, কারণ সেটা একটা সিঁড়ি অতিক্রম করে নাই, সে 30টা সিঁড়ি অতিক্রম করছে। সো একটা সিঁড়ির উচ্চতা এত, সো 30টা সিঁড়ির উচ্চতা কত হবে? 25 গুণ 30, অবভিয়াসলি সেন্টিমিটার, যেহেতু আমি সেন্টিমিটার ইউজ করব, আর এটা আসবে অবভিয়াসলি 750 সেন্টিমিটার। এবং এটাই কি হবে? এইচ হবে। 750 সেন্টিমিটার। আমি বলছিলাম যে দূরত্বের একক মিটার, আমাকে মিটারে নিতে হবে। আচ্ছা, কোনটা ঠিক হয়নি আমাকে একটু জানাও তো। মানে কোনটা ঠিক হয়নি আমি বুঝলাম না, কি ঠিক হয়নি? কোনটা ঠিক হয় নাই? সেন্টিমিটার থেকে মিটারে নিলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। সো ভাগ করলে 7.5 মিটার আসবে, কারণ আমাকে মিটারে নিতে হবে। সেন্টিমিটার রাখা যাবে না, কারণ দূরত্বের একক হচ্ছে অ্যাকচুয়ালি মিটার, বা উচ্চতার একক হচ্ছে মিটার। একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার। এখানে বলে দিয়েছে প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু, মানে প্রতিটা যে সিঁড়ি সেটা হচ্ছে 25 সেন্টিমিটার উঁচু মানে কিন্তু উচ্চতা। প্রতিটা সিঁড়ি বলছে প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু। সো প্রতিটার সাথে কথাটা লাগানোই আছে। সো একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 25, 30টা সিঁড়ি সে অতিক্রম করছে। সো এইচ কিন্তু 30টা সিঁড়ির উচ্চতা হবে। এই কারণে 30কে আমি 25 দিয়ে গুণ করছি ঐকিক নিয়ম হিসেবে, সেন্টিমিটার। সো 7.5 মিটার। আচ্ছা, কোনটা ঠিক হয়নি আমি বুঝতে পারলাম না। আমি তো বইয়ের অঙ্কই করলাম, বইয়ের সাথে তো ঠিক আছে। কোনটা ভুল তুমি আমাকে একটু ইনফর্ম করো তো, জানো তো কোনটা ভুল। আমার তো মনে হয় না কোনো ভুল আর তো কথা না, বলেই দিছে প্রশ্ন অনুযায়ী তো গেলাম। এখানে জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে পি সমান সমান যদি আমি একটু খেয়াল করি, mgh/t না, সূত্র তো অ্যাকচুয়ালি এইটা। আমরা জানি w/t যেটি বলি, w/t ও মানে কি mgh/t একই কথা, সূত্র কিন্তু একই। তুমি যদি w/t দিয়েও করো কোনো প্রবলেম নেই, কারণ ভাঙ্গা কিন্তু এক হিসেবে আরেকটা লাইন বেশি হবে, এটাই w/t আরেকটা লাইন বেশি হবে। mgh/t আমি ডাইরেক্ট বসাইতে পারি। সো m কত? 70, জি কত? 9.8, আর উচ্চতা কত? 7.5। টি কত? আমাকে টিটা বের করতে হবে। টি দেখো কত বলে দিছে, 15 সেকেন্ড। সো 15। অ্যান্সার কত আসে বলো? যেটা অ্যান্সার আসবে সেটা ওয়াট হবে, একক, একটা বড় হাতে ডব্লিউ। আর না বুঝলে আমাকে একটু জানাও। অ্যান্সার আসে 343 ওয়াট। 343 ওয়াট অ্যান্সার আসে। ওকে, এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা আছে? অঙ্কটা কি ক্লিয়ার? আমাকে একটু জানাও।
প্রবলেম হওয়ার কথা নাই অঙ্কে, ওটা খুবই ইজি একটা অঙ্ক। ভর দেওয়া আছে m = 70 কেজি, প্রতিটা বলছে যেটা প্রতিটা এত সেন্টিমিটার উচ্চ সিঁড়ি, একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার, 30টা সিঁড়ি, 30 দিয়ে 25 কে গুণ করে 750, তো সেন্টিমিটার আছে, আমাকে মিটার নিতে হবে। সো আমি মিটার নিয়ে নিলাম, কারণ মিটার হচ্ছে কি অ্যাকচুয়ালি ইউনিটটা, উচ্চতার ইউনিট হচ্ছে মিটার, সেন্টিমিটার রাখলে হবে না। যেমন তুমি যদি m এর ক্ষেত্রে দেখো, এখানে যদি 70 কেজির জায়গায় 70 গ্রাম দেওয়া থাকতো, তাহলে কিন্তু সেটাকে আমাকে কেজিতে নিতে হতো, নাহলে কিন্তু সূত্রটা খাটে না, কেজিতে নিয়ে অঙ্ক হতো। কারণ এই সূত্রগুলো যে mgh/t এগুলো কিন্তু ভর একক আছে। এই m এর একক কিলোগ্রাম হতো, মানে কেজি হতে হবে, g এর মিটার পার সেকেন্ড স্কয়ার হতে হবে, h এর মিটার হতে হবে, t এর সেকেন্ডই হতে হবে। যেখানে যদি মিনিট থাকতো সেটাকে আমার সেকেন্ডে নিয়ে নিতে হতো, এটা ব্যাপার আছে। আর এটা ওয়াট অ্যাজ ইউজুয়াল, এই ওয়াট এককটা বজায় রাখতে হইলে এগুলো ফর্মালিটিস পূরণ করতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার? এরপরের ব্যাপারটা হচ্ছে আমরা কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। কর্মদক্ষতা কি? অ্যাকচুয়ালি কর্মদক্ষতার একটা সূত্র আছে, সেই সূত্র দেখে আমাকে সংজ্ঞাটা বুঝতে হবে। কর্মদক্ষতা দেখেই কিন্তু আমরা সবকিছু কিনি। যেমন তোমার একটা যন্ত্রের যে কর্মদক্ষতা, সেই যন্ত্রের কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু যন্ত্রটা আমাদেরকে সার্ভিস দিবে, বা যন্ত্রটা কতদিন চলবে সেটা কিন্তু আমি বুঝতে পারি এই কর্মদক্ষতা থেকে। সো কর্মদক্ষতার একটা সূত্র আছে, সেই সূত্র দ্বারা আমরা কর্মদক্ষতা বের করতে পারি, মানে অ্যাক্টিভ কতটুকু কর্মদক্ষতা। আচ্ছা ওয়েট, কর্মদক্ষতার একটা চিহ্ন আছে, মানে একটা রাশি আছে। এই রাশিটা এই যে কমা দিয়ে, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে হচ্ছে ইটা, এই বর্ণটার মিনিং হচ্ছে ইটা, ঠিক আছে? এই ইটা সমান সমান হচ্ছে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। অর্থাৎ কর্মদক্ষতা কিন্তু লাস্টে পার্সেন্টেজ আকারে আসবে, এটার কোনো একক নাই এটার কোনো, কারণ এখানে যাই একক আসুক, শক্তির একক আসুক, এটার একক আসুক, কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এইটা আবার এটার জায়গায় কিন্তু আরেকটা সূত্র ইউজ করতে পারো, জানো? এই ইটা সমান সমান কিন্তু এটাও ইউজ করা যায়, লব্ধ কার্যকর শক্তির জায়গায় ক্ষমতাও বলতে পারো তুমি, ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। ব্যাপারটা কি জানো? শক্তি থাকলে এখানে শক্তি দিতে হবে, এমন নাই যে শক্তি ক্ষমতা দিতে হবে, কারণ শক্তি কাটা যাবে। আর এখানে ক্ষমতা দিলে এখানে ক্ষমতা দিতে হবে, হয় দুইটা শক্তি হবে আর নাহলে হয় দুইটা ক্ষমতা হবে, আর 100% থাকবে, এমনি বাকি সব ঠিক আছে। কর্মদক্ষতার ক্ষেত্রে হচ্ছে এটা। ক্লিয়ার কিনা আমাকে জানো? এই যে লব্ধ কার্যকর শক্তি, এই লব্ধ কার্যকর শক্তি যদি আমি বলি, এই লব্ধ কার্যকর শক্তি অ্যাকচুয়ালি আমি কোথা থেকে পাবো, এটা হচ্ছে কথা, কোথা থেকে পাবো? আচ্ছা দেখো, এই লব্ধ কার্যকর শক্তিটা আমরা এই যে কৃতকাজ বের করি না, যেটা হচ্ছে আমরা জানি যে ডব্লিউ জানি কিনা, এই ডব্লিউ সমান সমান mgh। এই mgh যেটা, সেটা কিন্তু লব্ধ কার্যকর শক্তি। অ্যাকচুয়ালি আমি যদি এটাকে একটু ভাঙ্গায় লিখি, এই যে এটাকে যদি একটু ভাঙ্গায় লিখি, মোট প্রদত্ত ক্ষমতা বা মোট, আমি ওই সূত্রটা যদি হিসাব করি, এই দুইটা সূত্র, মোট প্রদত্ত শক্তি মানে হচ্ছে, প্রদত্ত মানে কি দেওয়া, মানে হচ্ছে ইনপুটের যে শক্তিটা, মানে ই যদি আমি ধরি, ই ইনপুট, কারণ ই মানে কি এনার্জি, এই ই মানে কি এনার্জি, মানে হচ্ছে শক্তি, ই ইনপুট। আর লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ মানে কি, মানে যেটা আমি লাভ করব, মানে যেটা আমি পাবো মেশিন থেকে পাবো, সেটা হচ্ছে আউটপুট। ই আউটপুট মানে আউটপুটের এনার্জি যেটা, ইনটু 100%। আশা করি ক্লিয়ার। তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানো? তারপর আমি এটার জায়গায় আবার যদি আমি এই সূত্র অনুযায়ী যাই, তাহলে কিন্তু আবার এটাও লিখতে পারি যে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%।
পি দ্বারা কিন্তু ক্ষমতা বোঝায়, এজন্য ক্ষমতাও ব্যবহার করতে পারো। কথা হচ্ছে এখানে ই দিলে এটাও ই দিতে হবে, আউটপুট ইনপুট ঠিক আছে, ঠিক আছে, আউটপুট উপরে ইনপুট নিচে, এটা ঠিক আছে, আর 100% আউটপুট ইনপুট ঠিক আছে 100%, কিন্তু ই দিলে ই দিতে হবে, পি দিলে পি দিতে হবে, মানে ক্ষমতা ক্ষমতা, শক্তি শক্তি। এটা হচ্ছে ইটার মান, মানে কর্মদক্ষতার মান। আশা করি এই সূত্রটা তুলতে পারছো। তোলা হয়েছে এই সূত্রটা, বইয়েই আছে এই সূত্রগুলা, বাট আমি জাস্ট একটু এলাবোরেট করে দিলাম যাতে অঙ্ক করতে সুবিধা হয়। আশা করি ক্লিয়ার তোমাদের। ক্লিয়ার? তোমাদের লেখা শেষ হলে ডান লেখো, না তো আমি বুঝি না যে আসলে লেখা হয়েছে কিনা। ওকে, ক্লিয়ার? এবার একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হবো আমরা। অঙ্কটা দেখি। একটি 10 নিউটন ওজনের বস্তুকে 5 মিটার উচ্চতায় 5 মিটার উচ্চতায় উঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর বানানটা ভুল হয়েছে আমার, মোটর ব্যবহৃত হয়। এটি 65 জুল শক্তি ব্যবহার করে, তড়িৎ শক্তি আর কি অ্যাকচুয়ালি ব্যবহার করে। এখন তোমাকে কোশ্চেন দিল, প্রথম কোশ্চেন, মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ কি? শক্তির পরিমাণ কত? মোটরের কর্মদক্ষতা কত? মোটরের কর্মদক্ষতা কত? 3 হচ্ছে, আচ্ছা আর নাই, সরি, এই দুটো লেখা হইলে ডান লেখো, আমি সলভ করা শুরু করব। লেখা শেষ হইলে ডান বইল। আচ্ছা, কর্মদক্ষতায় আমরা দুইটা জিনিস পাইছিলাম, একটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি আর একটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি। একটু আমি বলি, এটা না ভাববা, বাংলাটা না ভাববা, তোমরা একটু কল্পনা করো ইনপুট আর আউটপুট, এই জিনিসটা তোমরা ভালো বুঝো। ইনপুট মানে কি? যেটা তুমি মনে করো দিচ্ছ মেশিনটার ভিতরে, তুমি যতটুকু পরিমাণ শক্তি দিচ্ছ সেটা হচ্ছে ইনপুট বলি না আমরা, ইনপুট দেয়। আর আউটপুট মানে কি? আমরা আউটকাম মানে রেজাল্ট পাবো, যেটা আউটপুট মানে হচ্ছে রেজাল্ট, তুমি যেটা পাবা অ্যাকচুয়ালি। যেমন এখানে তুমি বললা
এটি 65 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে। ব্যবহার করে মানে কি, আমি তাকে ব্যবহার করতে দেই দেখি তো সে ব্যবহার করে, মানে ব্যবহার হচ্ছে যে এটাই হচ্ছে কিন্তু মেইনলি ইনপুট, আমি এটাই কিন্তু মানে কি বলে, হ্যাঁ এটাই হচ্ছে ইনপুট, আমাকে এটা দিতে হবে ব্যবহার মানে তাকে ভিতরে দিতে হবে। এখন রেজাল্ট আমি কি পাবো, রেজাল্ট হচ্ছে এগুলোর ভিতর, এই যে 10 নিউটন ওজনের বস্তুকে সে 5 মিটার উচ্চতা ওঠানোর জন্য যত কাজ করে সেই কাজটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাবো লভ্য কার্যকর শক্তি, মানে আমরা যেটা লাভ করবো মোট প্রদত্ত শক্তি। আমি শক্তি তো দিয়েই দিব, মোট প্রদত্ত শক্তি অলওয়েজ মনে করবো, কোনো বের করার সূত্র নাই, মোট প্রদত্ত শক্তি তোমার দিয়ে দেওয়াই থাকবে, এবং সেই 65 জুল তড়িৎ শক্তি দেওয়াই আছে। 65 জুল তড়িৎ শক্তি এটা হচ্ছে কি মোট প্রদত্ত শক্তি, আর যেটা আমরা এখন বের করব সেটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি, যেটা হচ্ছে এমজিএইচ বললাম আমি। আচ্ছা ওকে, ডান হয়েছে, ভালো, ভেরি গুড। আচ্ছা আমাকে বলছে মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ কত। মোটরও নিজে অপচয় করে, যেমন হচ্ছে মোটর আমাকে আউটপুট দেওয়ার কথা এতটুক, মনে করো আমি অপচয়টা বুঝাই, যেমন ধরো আমি বলি তোমাকে, মনে করো একটা ছাত্র সে 100তে 100 পাওয়ার কথা, সে বাবা মাকে 100তে 100 রেজাল্ট দেওয়ার কথা, মানে আউটপুট হিসেবে বাবা মা কি করতেছে, টাকা পয়সা ইনপুট করতেছে, আর বাবা মা কি এক্সপেক্ট করতে যে 100তে 100 রেজাল্টটা আউটপুট হিসেবে হ্যাঁ আউটপুট হিসেবে আসবে। ইনপুট করছে কিন্তু সেম, ইনপুট কি চেঞ্জ হবে? বাবা মা যে মানে টাকা যে যতটুকু পরিমাণ ইনপুট দিত 25,000 টাকা বা মাসে যত টাকা ইনপুট করে, ইনপুট তো ঠিকই থাকবে, দেওয়াই থাকবে 65 জুল, এটা কখনো চেঞ্জ হবে না। কিন্তু আউটপুট কিন্তু অনেক সময় ঝামেলা হয়। আউটপুট কি হয়, যে বাবা মা বললো 100তে 100 আউটপুট আসতে হবে, আউটপুট কিন্তু 100তে 100 চাই। ফিডব্যাক, যেটাকে আমরা ফিডব্যাক বলি বা রেজাল্ট বলি, 100তে 100 সে পাইলো না, সে 198 পাইলো, তাহলে সে কতটুকু নাম্বার বা কতটুকু কত নাম্বার অপচয় করলো, 2 নাম্বার অপচয় করলো। কিভাবে বের করলাম, যে তার এক্সপেকটেশনটা কতটুকু ছিল, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। এক্সপেকটেশন ছিল যে আউটপুট 100 আসবে, কিন্তু আসছে 98, দুইটাকে বিয়োগ করে আমি অপচয়কৃত পরিমাণটা বের করে ফেলতে পারবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, অপচয়কৃত শক্তির পরিমাণটা বুঝতে পারছো আশা করি। কিভাবে বললাম, ক্লিয়ার কি না আমাকে জানা, আমার উদাহরণটা কি বুঝতে পারছো কি, এটা উদাহরণটার বেসিসে আমি আগাতে পারবো। আমার এক্সপেকটেশন ছিল যে 65 জুল খরচ করছি, 50 বা এত জুল আসার কথা, কিন্তু আসছে 45, তাহলে আমি কি করবো, 50 থেকে সে 45 বাদ দিয়ে আমি বুঝবো কি 5 জুল সে অপচয় করছে, 5 জুল সে অপচয় করছে। এভাবে আমার অঙ্কটা করতে হবে। নর্মালি যেটা হয় যে 65 জুল খরচ করলে কিন্তু আমরা 65 জুলই এক্সপেক্ট করি, যেমন যতটুকু আমি দিব ততটুকু আমি এক্সপেক্ট করব। সো এখন 65 জুল আমি কাজে লাগাচ্ছি, মানে হচ্ছে এটা ইনপুট, আমি ইনপুট দিচ্ছি 65 জুল, আউটপুটও আশা করতেছি যে 65 জুল আসবে, কিন্তু সে তো খরচ করে ফেলে, সে অপচয় করে ফেলে। ধরো সে অপচয় করলো, ধরো যখন আমি কাজ করলাম, মেশিনটা ইউজ করলাম, 65 জুলকে কাজে লাগা ইনভেস্ট করে আমার আউটপুট আসলো বা রেজাল্ট আসলো তোমার 50 জুল, তাহলে বলো অপচয়কৃত কিভাবে বের করব? অপচয় করছে কতটুকু, 65 থেকে 50 বিয়োগ করব, সে 15 জুল খরচ করে ফেলছে, অপচয় করে ফেলছে। এভাবে আমাকে বের করতে হবে। তোমরা সিস্টেমটা বুঝতে পারছো? ক্লিয়ার হলে আমি অঙ্কটা আগাই। দেখো 65 জুল শক্তি ব্যবহার করে, ওকে, তাহলে আমি যদি বের করি, এটা দেওয়া আছে যে মোটর, যেটা মোটরের ইনপুট মানে কি, আমি আগেই বলছি, যেটা মোটরের মোট প্রদত্ত শক্তি, এটা কিন্তু ক্ষমতা না, ওয়াট না, এখানে বলে দিয়েছে জুল, জুল বলছে আবার শক্তি বলছে, শক্তি আমি ইউজ করব, যেটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী ব্যবহার করব। মোটরের মোট প্রদত্ত শক্তি কত, মোটরের মোট প্রদত্ত শক্তি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু শক্তি তাহলে ই দ্বারা প্রকাশ করব, ই ইনপুট দিচ্ছি, ই ইনপুট কত, 65 জুল। আচ্ছা এখন আমি বলছিলাম যে লব্য কার্যকর শক্তি কিভাবে বের করবো, যে ডব্লিউ সূত্রটা দিয়ে। সো লব্য কার্যকর শক্তি, যেটা আমি যদি লব্য কার্যকর শক্তিটা বের করি, লব্য কার্যকর শক্তি, অনেকে বলবা ব্যয়িত শক্তি কি, এই লব্য কার্যকর শক্তি হচ্ছে ব্যয়িত শক্তি। ক্লিয়ার? এইটা যাহা ব্যয়িত শক্তি, যেটা যতটুকু ব্যয় করে বা লব্য কার্যকর, ওইটাই একই কথা, কারণ মোটরটা তো ব্যয় করে, মানে চালায়, মোটরটা চালাইলে যতটুকু হয়, আর লব্য কার্যকর শক্তি একই কথা। সো এটার জায়গায় লব্য মানে পাবো, সেটা হচ্ছে আউটপুট। সো এনার শক্তির জন্য আমি ই ব্যবহার করব, আর লব্যর মানে যেটা লাভ করে সেটার জন্য আউটপুট ব্যবহার করব। যদি ক্ষমতা থাকতো তাহলে আমি পি ইনপুট আর পি আউটপুট ব্যবহার করতাম। সো এটার ক্ষেত্রে আমি কিভাবে বের করবো, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, আমি ডব্লিউ বলতে পারি না? বলতে পারি কিনা বলো তো? কৃত কাজ বলা যায় কিনা, কারণ কাজ তো
এই যে উঠাইবো, যে উঠাইলে তো এটা কাজই হয়, সে তো উঠাইতে পারে, বইলেই দিছে যে 10 নিউটন ওজন 5 মিটার উচ্চতা সে উঠাতে পারে, সেই ক্ষমতাটা আছে স্যার। তাহলে ডব্লিউ কি কৃতকাজ না? সো ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস, মানে কি আমি এমজিএইচ সূত্রটা ব্যবহার করতে পারি ডাইরেক্ট। এফ এস না ব্যবহার করে আমরা এমজিএইচ সূত্রটাই ব্যবহার করতে পারি, ঠিক আছে? এমজিএইচ এই সূত্রটাই ব্যবহার করতে পারি। ওকে, এখন এম কত দেওয়া আছে? এম কিন্তু দেওয়া নয়, একটা জিনিস দেখো এখানে। আচ্ছা দেখো এমজিএইচ, এমজি, আচ্ছা আমরা এটা হচ্ছে কাজের ডব্লিউ, আর ওজন যেটা, ওজন কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, এমজি না? এটা কিন্তু ওয়েট বোঝায়, এটা কিন্তু ওয়েট বোঝায়, ওয়েট। আর এটার যে ডব্লিউ, এটা কিন্তু ওয়ার্ক বোঝায়। কি বোঝায়? ওয়ার্ক। এটা হচ্ছে কাজ বোঝায়। এই ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, রাইট? রাইট কি না? এই এমজি। সো অ্যাকচুয়ালি এইটার পুরোটার মান আমি যদি বের করতে পারি তাহলে তো এখানে ডাইরেক্ট বসে দিতে, এতটুকুই তো ডব্লিউ নাকি ওজন, এটাই তো ওজন, এমজি মানে তো ওজন। তাহলে এম কত আমার দেওয়া আছে, আচ্ছা এই এমজি কত 10 নিউটন দেওয়াই আছে। এই যে ওজন, এই ওজন মানেই কিন্তু এমজি, মানে এই পুরাটাই কভার হয়ে যাচ্ছে, এই পুরাটার মানই দেওয়া আছে 10 নিউটন, এই পুরাটার মানই দেওয়া আছে 10 নিউটন, দুইটা গুণফলই হচ্ছে এই 10 নিউটন, ঠিক আছে? তাহলে এইচ কত? এইচ হচ্ছে 5 মিটার, সব একক ঠিকই আছে, নিউটন দেওয়া আছে, মিটার দেওয়া আছে। সো 5 10 50। আর এখানে যেহেতু শক্তির একক, আমি শক্তি আর কাজের একক কিন্তু একই, সো জুল, 50 জুল। ক্লিয়ার কিনা আমাকে একটু জানো তো। আমি একটু মুছে দেই জিনিসটা। আচ্ছা 50 জুল আসছে। এই 50 জুল আসলে দেখো অপচয়কৃত শক্তি আমি কিভাবে বের করব? অপচয়কৃত শক্তি, যতটুকু ইনপুট দিছি আমি ততটুকুই কিন্তু পাওয়ার আশা করতাম, কিন্তু ফাঁকিবাজ মেশিনও আমাদের মতো ফাঁকিবাজ, সে খরচ করে ফেলছে। আমি কিভাবে বের করবো? ওর থেকে আউটপুটটা বের করবো, আউটপুট বিয়োগ ফল করবো, দুইটার অন্তর বা দুইটার যদি আমি ডিফারেন্স বের করতে পারি বা পার্থক্য বের করতে পারি তাহলে কিন্তু আমি অপচয়কৃত শক্তি বের করতে পারবো। যেমন ইনপুট কত 65, আর ও আউটপুট কত বের হয়েছে 50 জুল, সো 15 জুল। এক নাম্বারটা বুঝলে বলো যে বুঝেছি, তারপর আমি 2 নাম্বারটা করাই দিই। 2 নাম্বারটা তো এখন ইজি হয়ে যাওয়ার কথা, কারণ আমি তো বুঝেই গেছি অঙ্কটা, ইজি অঙ্ক। ক্লিয়ার ক্লিয়ার? আমি যে উদাহরণটা দিছি সেটা যদি বুঝতে পারো এই অঙ্কটা খুবই ইজি, যদি বুঝতে পারো আর কি, না বুঝলে আমি আবার বলবো, সমস্যা নেই। আশা করি বুঝার কথা, 2 বার বলছি। আচ্ছা আচ্ছা এরপরে এটার অ্যান্সার গেল, এরপর হচ্ছে আমরা 2 নাম্বারটা করি। দুই নাম্বারটা যদি দেখি, 2 নাম্বারটা বলছে মোটরের কর্মদক্ষতা। আমরা 1 নাম্বার থেকে যেটা 1 নাম্বার হতে বা দেওয়া আছেও বলতে পারো যে আমরা বের করছিলাম, কিন্তু ইনপুট কত দেওয়া ছিল, মানে যেটা আমরা খরচ, মানে যেটা মোটর ব্যবহার করে বা মোটরকে আমরা দেই, ইনপুট মানে কি আমরা দেই, সো সেটা হচ্ছে 65 জুল। আর যদি লব্ধ কার্যকর যে শক্তিটা, মানে যেটা ও মানে মেশিন থেকে আমরা পাই বা রেজাল্ট বা ফিডব্যাক যেটা, সেটা হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে 50 জুল, যেটা আমরা পাই। অপচয়কৃত শক্তি আমরা এই দুইটার বিয়োগফলের মাধ্যমে বের করছি। এখন কিন্তু আমাদের অপচয়কৃত শক্তির কোনো কাজ নাই, এখন হচ্ছে কর্মদক্ষতা ডাইরেক্ট। তো আমরা কর্মদক্ষতা বের করতে পারবোই। এটা ই আউটপুট উপরে থাকে আমরা জানি সূত্র অনুযায়ী, আর নিচে ই ইনপুট ইন্টু 100%, যেহেতু কর্মদক্ষতা হচ্ছে সূত্র। আউটপুটকে আমরা উপরে লিখলাম 50, একে লিখলাম 65 গুণ 100% ইজ ইকুয়াল টু, উত্তর আসবে দেখবা 76.92%। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, 1 আর 2 ক্লিয়ার কিনা?
ওকে ক্লিয়ার। 1 নম্বরটা যদি বুঝতে পারো তাহলে এই 2 নম্বরটা সোজা। 1 নম্বরটা বুঝলে কিন্তু 2 নম্বরটা কিছুই না। 2 নম্বরের সূত্রটা আমি ব্যবহার করছি, তোমরা সূত্রগুলো মাথায় রাখবা। আচ্ছা আমি সূত্রগুলো আবার গুছায় লিখে দেব, এই অধ্যায়ে যত সূত্র তোমার কাজে লাগবে একবারে গুছায় লিখে দেব, ঠিক আছে? তোমরা যে বাংলায় সূত্রটা লিখছো না, কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু লব্য কার্যকর শক্তি মোট প্রদর্শিত, ওই সূত্রগুলো লাগে না। কারণ লব্য কার্যকর শক্তিকে আমরা আউটপুট লিখতে পারি ইনপুট, এই রাশিগুলো দিয়ে প্রয়োগ করলে ভালো হয়। কারণ এত বড় বাংলা লিখলে কিন্তু অনেক বোর্ড ছাপায়া চলে যায়। সো ইংলিশ রাশিগুলো দিয়ে লিখলে এটা হচ্ছে এই স্মার্টনেস। এটা আমি গাইড মানে এগুলো কিন্তু বইয়ে নাই, কিন্তু গাইড বা টেস্ট পেপারে ঘাটলে দেখবে এইগুলো দিয়ে ব্যবহার করছে, কারণ এগুলো আমাদের ইন্টার লেভেলে আছে যে এই রাশিগুলো দিয়ে ব্যবহার করে। এগুলো দিয়ে করলে কখনোই কাটবে না, এগুলো দিয়ে কাটলে স্মার্টনেসের একটা পরিচয়। কারণ তোমার বাংলা তুমি যদি লিখো ফিজিক্সের ভিতর, ইংলিশে তুমি ডাইরেক্ট লিখে দিবা, শেষ, হিসাব শেষ। এটা দ্বারা লব্য কার্যকর শক্তি বোঝায়, এটা দ্বারা মোট প্রদত্ত শক্তি বোঝায়, শেষ অঙ্ক। ক্লিয়ার? 2 নম্বর ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন করব। যদি এগুলো ক্লিয়ার থাকে সৃজনশীল প্রশ্ন করবো। আগে সূত্রগুলো লিখে দিবে। এখন 1 আর 2 ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো, আমাদের তো সময় কম। সৃজনশীল প্রশ্নগুলো করানোর পর তারপর আমি যে জ্ঞানমূলকগুলো, যত জ্ঞানমূলক আসতে পারে বোর্ডে বা ইয়াতে, সেগুলো লিখে দিব। আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যদি সময় পাই আমি কয়েকটা লিখে দিব, অনুধাবন 2-3টা লিখে দিব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অনুধাবনগুলো আর এমসিকিউগুলো আমরা সলভ করবো, এমসিকিউগুলোও সলভ করবো। আর অনেকে বলছে যে অষ্টম অধ্যায়, যেটা অষ্টম অধ্যায় অবভিয়াসলি আমরা পরে যদি সেকেন্ড যে ক্লাসটা পাবো পরে, এই ক্লাসে আমরা অষ্টম অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। অষ্টম অধ্যায়ে ইনশাল্লাহ আর ঝামেলা হবে না। ক্লিয়ার কি না? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তোমাদের কালকে গ্রুপে 2টা পিকচার পোস্ট করছিলাম মেবি সৃজনশীলের, তোমরা হয়তো দেখছো। আমি আর সৃজনশীলটা তুললাম না কারণ সৃজনশীলটা অনেক বড়। আমি তোমাদের ক্যামেরার সামনে একটু দেখাতে পারি। এই যে সৃজনশীলটা, তোমরা দেখতে পারো এই সৃজনশীলটা, এই যে সৃজনশীলটা। আচ্ছা ক্লিয়ার। এই যে সৃজনশীলটা, এই সৃজনশীলটা তোমরা দেখতে পারো। এই সৃজনশীল প্রশ্নটা আমি সলভ করে দিব, ঠিক আছে? চিটাগাং বোর্ড 90, ঢাকা বোর্ড 70। এরপরে আমরা আরো মানে যত সৃজনশীল আছে সবগুলো সলভ করবো নেক্সট ক্লাসে, ওকে? এখন এই সৃজনশীলগুলো আমি তুলে দিই তাহলে, যেহেতু মানে আমার আসলে বোকামি হয়েছে, কারণ এগুলো পিকচার দিলে তো আসলে এখন কিভাবে তোমরা তুলবা, প্রবলেম হয়ে যায়। আচ্ছা দেখো, আমি একদম সূত্রগুলো লিখে দিই। W is equal to Fs is equal to mgh mas, এই সূত্র কাজে লাগতে পারে। এই গেল 1 নাম্বার, এই গেল 1 নাম্বার। 2 নাম্বার সূত্র কাজে লাগতে পারে ek is equal to half mv স্কয়ার। 3 নাম্বার সূত্র কাজে লাগতে পারে e is equal to mgh। 4 নাম্বার সূত্র কাজে লাগতে পারে p সমান w/t, মানে হচ্ছে mgh/t। 5 নাম্বার সূত্র কাজে লাগতে পারে কর্মদক্ষতা, যেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ই আউটপুট বাই ই ইনপুট ইন্টু 100%, বা এটাকে আরেকটা ভাবেও লেখা যায় যে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। ইজি ব্যাপার। এই হচ্ছে তোমার সূত্র। এই অধ্যায়ের এই সূত্রগুলো কাজে লাগবে। আর এখান থেকে অনেক সময় ভি বের করতে বলতে পারে, তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা কাজে লাগাতে পারো, যে ক্ষেত্রে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এই সূত্রটা তোমার অনেক সময় কাজে লাগতে পারে, যে ভি বের করো, তখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটাও কাজে লাগতে পারে। আচ্ছা আশা করি তুলতে পারছো। মাত্র কি একজনই গ্রুপে? এসএসসির পার্টিসিপেন্টস এত কম। আচ্ছা এই সূত্রগুলো তো লিখে দিছি, জাস্ট রিমাইন্ডার দিলাম যে এই সূত্রগুলো তোমার কাজে লাগতে পারে। এই সূত্রগুলো তোমাদের খাতায় লেখা আছে। আচ্ছা এখন একটা আমরা অঙ্কটা দেখি। আচ্ছা ওকে দেখো,
আমরা চিটাগাং বোর্ড 19 এর কোশ্চেন সলভ করি। 1 নাম্বার কি বলছে দেখো। 1 নাম্বার বলছে 1 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি পাঁচ মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। গতে যেটা চাইছে যে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃতকাজ কত, বা কৃতকাজের পরিমাণ কত। আর ঘয়ে বলছে লেখা বোঝা যায় কিনা, লেখা যদি বোঝা যায় বললো যে বুঝতে পারতেছি, কারণ আমি তো বুঝি না, যে আসলে রেসপন্স কম, এই জন্য আমি বুঝিও না। যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে। এখানে কিন্তু সময়টা বের করার ক্ষেত্রে অনেক বলে সময় কি 2 সেকেন্ড, না, বলছে 2 সেকেন্ড সময় বেশি লাগে, মানে 10 সেকেন্ড আগে লাগতো, 2 সেকেন্ড সময় আরো বেশি লাগে। তাহলে এই ক্ষেত্রে সময় কতটুকু লাগে? 10 যোগ 2 মানে 12 সেকেন্ড সময় লাগে। আশা করি এটা বুঝতে পারছো। 2 সেকেন্ড সময় বেশি লাগে, তবে কর্মদক্ষতায় কিরূপ পরিবর্তন হবে? প্রশ্নটা তুললে লিখবা ডান লিখবা। যদি প্রশ্ন তোলা হয় তাহলে লিখবা ডান। আচ্ছা, আমরা অঙ্কটা করি আস্তে আস্তে। আচ্ছা, গ নাম্বার দেখো, বলছে কৃতকাজের পরিমাণ। এত কথা চিন্তা করতে হবে, সম্পূর্ণ পানি, অর্ধেক পানি, এখানে কিন্তু এত ভাবনা দরকার। দেখো সম্পূর্ণ পানি বলছে, সম্পূর্ণ পানি মানে পুরো 100 কেজিটাই সে তুলবে। সো যদি এখানে বলি পানির ভর এম সমান কত? 100 কেজি। কারণ এখানে কিন্তু বলে নাই অর্ধেক পানি বললে কি হতো? 100/2 সমান 50 কেজি পানি হইতো, এম সমান 50 কেজি হইতো। যদি বলতো অর্ধেক পানি, যেহেতু এখানে সম্পূর্ণ পানি বলছে, এই জন্য মানে পুরোটাই আমাকে মানটা বসাই দিতে হবে এম এর জায়গায়। আর জি সমান আমরা জানি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এইচ কত? এইচ, আচ্ছা এইচ হচ্ছে দেওয়া আছে 5 মিটার। আর টি কত? আচ্ছা আমার এখানে টি লাগবে না, কারণ যেহেতু কৃতকাজ বলছে। সো এগুলোর মান আমার দেওয়া আছে। সো আমি বের করতে পারি কৃতকাজের পরিমাণ বলছে। সো কৃতকাজ মানে কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? এমজিএইচ কি? তাহলে আমি বসাই দিই 100 গুণ 9.8 গুণ 5, একক কত? জুল। বলো তো অ্যান্সার কত আসে? ওকে, ভেরি গুড। এটার অ্যান্সার আসে 4900 জুল অ্যান্সার। গটা বুঝছো কিনা আমাকে জানো। এটা যদি বুঝো লেখো যে বুঝেছি।
প্রশ্নটা তুলে ফেললো, প্রশ্নটা তুলে চিটাগাং বোর্ড 19-এ, সো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 20 সালে তো পরীক্ষা হয়েছে, 20 সালের কোশ্চেন কালেক্ট করতে হবে, ঠিক আছে, কালেক্ট করতে হবে। আচ্ছা দেখো, চিটাগাং বোর্ড 19-এর কোশ্চেনটা দেখো। 19 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম, চিটাগাং না ঢাকা বোর্ডেই দিয়েছি পরীক্ষা। আচ্ছা গ বুঝতে পারছো? গটা আশা করি তুলতে পারছিলাম। হ্যাঁ 4900, ভেরি গুড। আমরা ঘটা করি। ঘটা কি বলছে? যদি সম্পূর্ণ পানি উত্তোলন, তো সম্পূর্ণ পানি বলছে যেহেতু আমার আমি তো বের করছিলাম গয়ের ক্ষেত্রে ডব্লিউটা। আচ্ছা এখন দেখো যে সম্পূর্ণ পানির উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগলে কর্মদক্ষতা কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ উদ্দীপক যখন তুলছে, উদ্দীপকে কিন্তু একটা ঘটনা, আর এই ক্ষেত্রে ঘটনা আরেকটা, দুইটা ঘটনা। তো দুইটা ঘটনার ক্ষেত্রে দুইটা কর্মদক্ষতা আসবে, এবং অবশ্যই দুই ধরনের কর্মদক্ষতা আসবে, একটা বেশি একটা কম আসবে। সো ওই দুইটার মধ্যে পার্থক্যটা আমার বের করতে বলছে, সেটাই হচ্ছে পরিবর্তন। এই ক্ষেত্রে একটা কর্মদক্ষতা বেরোবে, আর উদ্দীপক থেকে আরেকটা কর্মদক্ষতা বেরোবে, দুইটা কর্মদক্ষতা বেরোবে। উদ্দীপকের কর্মদক্ষতাটা আগে বের করি। উদ্দীপকে কি বলছিল? উদ্দীপকে যদি প্রশ্ন দেখি যে 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা, আচ্ছা আমি বলছি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি বা মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্তই হবে, মানে হচ্ছে ইনপুটটা দেওয়া থাকবে, ইনপুটের মান অলওয়েজ উদ্দীপকে দেওয়া থাকবে। ইনপুটের মান আর কোনোভাবে বের করা যায় না কোনো সূত্র দিয়ে। আউটপুটেরটা বের করা যায় ওই যে কৃতকাজের সূত্র দিয়ে, W=mgh দিয়ে, কিন্তু এটা বের করা সম্ভব। সো ইনপুট দেওয়া আছে, এবং এটা কি ক্ষমতা না শক্তি? ক্ষমতা। 1 কিলোওয়াট ক্ষমতা বলছে, উদ্দীপকে দেখো, উদ্দীপকে লেখা ছিল 1 কিলোওয়াট ক্ষমতা। সো এটা কি হবে? অবভিয়াসলি পি হবে। এবং এটা কি হবে? ইনপুট। পি ইনপুট কি 1 কিলোওয়াট? 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। পি ইনপুট মানে কি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, কারণ দেওয়াই ছিল যে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি তোলা হয়। ওকে, পি ইনপুট দেওয়া আছে, আমাকে পি আউটপুটটা বের করে নিতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আচ্ছা ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রে হচ্ছে উদ্দীপকের ক্ষেত্রে, উদ্দীপক অনুযায়ী, হ্যাঁ উদ্দীপক অনুযায়ী, উদ্দীপকে যেটা ছিল, আর পি আউটপুট কত? আমি বলছিলাম পি আউটপুট আর ডব্লিউ কি এক জিনিস না? সো এটা কি গ হতে পাই না? গতে পাইছিলাম না কত? 4900 জুল। আচ্ছা ওয়েট 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 ও ওয়েট, এটা তো একটু ভুলে গেল। এখানে কিন্তু একটা ভুল হয়েছে কি জানো? আমি এটা বলছিলাম যে ই ইনপুট ইজ ইকুয়াল টু ডব্লিউ হবে, আমি কিন্তু সরি আউটপুট ইজ ইকুয়াল টু ডব্লিউ হবে, কিন্তু আমি কিন্তু পি বললে, কারণ পি হচ্ছে ক্ষমতা আর ডব্লিউ হচ্ছে কৃতকাজ, দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ এটার একক হচ্ছে জুল, শক্তির এককও জুল, কিন্তু ক্ষমতার একক কিন্তু ওয়াট, ক্ষমতার একক যেটা, এক না এক না। আচ্ছা পি আউটপুট সমান কি হবে? ডব্লিউ বাই টি, কারণ পি সমান সমান কি ডব্লিউ বাই টি। নর্মালি যদি আমি বের করি, এটা হচ্ছে আউটপুট যেটা বের করবো। ডব্লিউ কত দেওয়া ছিল? ডব্লিউ হচ্ছে 4900, আর টি কিন্তু দেওয়া ছিল 10 সেকেন্ড, সো আমি 10 বসাইলাম, সো হবে 490 ওয়াট। পি ইনপুট আসছে 1000 ওয়াট, পি আউটপুট আসছে 490 ওয়াট। সো এখান থেকে আমি কর্মদক্ষতা বের করতে পারি। বলতো পি আউটপুট উপরে থাকতো না, যে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? পি আউটপুট কত? 490, পি ইনপুট কত? 1000 ইন্টু 100%।
তাহলে এই কর্মদক্ষতার অ্যান্সার আসবে এই কর্মদক্ষতার অ্যান্সার আসবে 49%। এটা হচ্ছে কর্মদক্ষতা উদ্দীপক অনুসারে যেটা কর্মদক্ষতা। এখন হচ্ছে এই ঘ অনুসারে দ্বিতীয় প্রেক্ষাপট অনুযায়ী যে কর্মদক্ষতা, এটা বুঝছো কিনা আমাকে বলো। ওকে, বুঝতে পারছো, ভেরি গুড। আচ্ছা, অপরদিকে এবার হচ্ছে এটা অনুসারে আমি চিন্তা করব। দেখো এটার ক্ষেত্রে টি ছিল কতটুকু, 10 সেকেন্ড সময়। এই ক্ষেত্রে কিন্তু টি হবে না, টি প্রাইম হবে। 10 + 2 সেকেন্ড সমান 12 সেকেন্ড। এখন বলতে এটা কি হবে, দেখো এখানে কিন্তু বলে দিচ্ছি সময়টা 2 সেকেন্ড সময়। 2 সেকেন্ড সময় লাগে না, 2 সেকেন্ড সময় বেশি লাগে, মানে প্লাস এক্সট্রা হলে আমরা জানি প্লাস হয়। সো 10 সেকেন্ড তো লাগতোই, 10 সেকেন্ড তো লাগতো উদ্দীপক অনুসারে। কিন্তু দেখা গেছে যে এখন আবার কিছুক্ষণ পর 2 সেকেন্ড সময় বেশি নিতেছে, সো 12 সেকেন্ড হইতাছে। মেইন সময়টা হচ্ছে 12 সেকেন্ড, আগে নিতে 10 সেকেন্ড, এখন 12 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড সময় বেশি নেয়। ওকে, আর সম্পূর্ণ পানি, সো এম কি, অবভিয়াসলি আমরা জানি কত, 100 কেজি। আচ্ছা, উচ্চতাও সেম থাকবে, উচ্চতা কত, আচ্ছা উচ্চতাও হচ্ছে সেম থাকবে। আচ্ছা ওকে, দেখো g is equal to 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, h is equal to 5 মিটার, 5 মিটার। এখন তুমি বলতে পারো যে এখান থেকে আমি বের করি যে পি কি বের হবে, পি আউটপুট বের হবে না পি ইনপুট, পি আউটপুট। এবং এখন বলবা এই দুটো তো এক হয়ে যায়, এই জন্য আমরা এখানে একটা তোমার একটা ইয়া চিহ্ন দিব, ইনভার্স চিহ্ন, বা এটাকে প্রাইম চিহ্ন বলতে, পি প্রাইম। কারণ হচ্ছে এই টি প্রাইম এখানে কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে টি কিন্তু এক না, এখানে যদি আমি টি ব্যবহার করি এই টি কিন্তু সমান সমান হয়ে যায়, সেখানে টি প্রাইম ব্যবহার করে 12 সেকেন্ড বুঝালাম। আর পি প্রাইম ব্যবহার করবো এই কারণে, কারণ এখানে পি ইনপুট পি আউটপুট ওইটা, আর এটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপটের, এই জন্য আমরা হচ্ছে পি প্রাইম ব্যবহার করছি। এগুলোতে কেন প্রাইম ব্যবহার করি না, কারণ হচ্ছে এগুলো কিন্তু মান চেঞ্জ হচ্ছে না, এখানে এম যত এখানেও এম তত, এখানে জি তত এখানেও জি যত, এইচ যত এইচ তত, কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, টি চেঞ্জ হচ্ছে, পি আউটপুট পি ইয়া চেঞ্জ হচ্ছে। আচ্ছা, পি আউটপুট দেখো কত, এম জি এইচ বাই টি, কারণ পি ক্ষমতা মানে কি, এম জি এইচ বাই টি, ইজি ব্যাপার। সো পি আউটপুট কত আসে, এম জি এইচ, আচ্ছা 100 ইন্টু 9.8 ইন্টু 5 বের করলাম এম জি এইচ, আর টি কত 12 সেকেন্ড, সো 12 সেকেন্ড বসালাম। আচ্ছা, পি আউটপুট প্রাইমের মান আসে, তাহলে আমরা যদি একটু দেখি, কত আসে আমাকে মানটা বলো তো, পি আউটপুট প্রাইমের মান কত, এই অঙ্কটা কি বুঝতে পারছো, পি আউটপুট প্রাইমের মানটা কত আমাকে একটু বলো তো। আচ্ছা আমি বের করি, আসে 408.33, 408.33 ওয়াট আসে। এখন বলতে পি ইনপুট কি হবে, আচ্ছা দেখো পি আউটপুট প্রাইম তো বের করলাম, পি ইনপুট। এখন বলতো এখানে কি প্রাইম চিহ্ন ব্যবহার করতে হবে না, কারণ যে পি ইনপুট কখনোই চেঞ্জ হবে না, দুইটার ক্ষেত্রে মেশিনের এটা একটা ক্ষমতাই দেওয়া থাকে। আমি বললাম কি এটার সিলই দেওয়া থাকে, যেটার ইনপুট হচ্ছে এতটুকু,
এটা এতটুকু এটাকে দিতে হবে, মাস্ট মাস্ট এটাকে দিতে হবে, কিন্তু এটা কতটুকু দিবে সেটা কিন্তু চেঞ্জ হবে। কারণ বলছে একটার ক্ষেত্রে 10 সেকেন্ড সময় লাগে, এই কারণে তার টি এর কারণে কিন্তু পার্থক্যই চেঞ্জ হয়ে যায়। কারণ এখানে টি প্রাইম, এখানে কিন্তু মেনলি টি প্রাইম ব্যবহার হয়েছে, আর ওইটার ক্ষেত্রে টি ব্যবহার হয়েছে, এই জন্য সময়ের ব্যবধানে কিন্তু সব চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সময় কম এই জন্য এটা বেশি, সময় ওটার ক্ষেত্রে বেশি লেগে এর জন্য কম আসছে। এখন পি ইনপুট কত? পি ইনপুট তো অলওয়েজ আমি বললাম কত থাকবে, 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট অলওয়েজ, এটা সেম আমি বললাম। এখন আমি কি ইটা প্রাইম বের করতে হবে, মানে হচ্ছে এটা দ্বিতীয় ক্ষেত্রে যে কর্মদক্ষতা সেটা হচ্ছে পি প্রাইম আউটপুট, আর পি ইনপুট তো দুইটার ক্ষেত্রেই সেম আমি বললামই, এটা চেঞ্জ হয় না, পি ইনপুট কখনোই চেঞ্জ হয় না 100%। পি প্রাইম আউটপুট কত তাহলে, 408.33, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1000, 100%। (40.83%) একটা আসছে 49%, আর একটা আসছে 40.83%। তাহলে আমি যদি বলি এই যে পরিবর্তন, কর্মদক্ষতা পরিবর্তন চাইছিল না, তাহলে কর্মদক্ষতা পরিবর্তন কতটুকু হয়েছে, যদি পরিবর্তন বলে 49 বিয়োগ 40.83%, কতটুকু, এটা হচ্ছে না সরি ভুল লিখলাম, মেবি এটা হওয়ার কথা, হ্যাঁ এটাই হওয়ার কথা, হ্যাঁ 8.17%। এটা হচ্ছে উত্তর। কর্মদক্ষতার পরিবর্তন কত, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলাম, 8.17%। অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানো। হ্যাঁ 408.33, ভেরি গুড হয়েছে। এবার দেখো এইটা বুঝতে পারছো কিনা, ফুল অঙ্কটা ক্লিয়ার কিনা, এটাই অ্যান্সার। কর্মদক্ষতা পরিবর্তন সোজা অঙ্ক, কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে আমাকে একটু জানো। বুঝতে অসুবিধা আছে কিনা, যদি একদম ফুললি ক্রিস্টাল ক্লিয়ার লিখা প্লাস বুঝা প্লাস কোনো জায়গায় প্রবলেম নেই তাহলে লিখো ডান বা ক্লিয়ার, যেটাই লিখো। ক্লিয়ার ক্লিয়ার পুরো ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, লেখা ক্লিয়ার কিনা, সব ক্লিয়ার কিনা, তাহলে আমি মুছে দিব, মুছে সামনে আগাবো। এই অধ্যায়টার অনেক সৃজনশীল প্রশ্ন আছে, নেক্সট ক্লাস যদি আমরা পাই সৃজনশীল প্রশ্নই খালি সলভ করব। সৃজনশীল প্রশ্ন সলভ করলে এই অধ্যায়টা মোটামুটি শেষ। এই অধ্যায়ের বইয়ের অনেক কিছুই শেষ, মানে ম্যাথ রিলেটেড অনেক কিছু শেষ। এবার আমরা জ্ঞানমূলক অনুধাবনের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। তোমরা রেসপন্স করো তাহলে আমি আগাতে পারবো। ওকে বুঝেছি। আচ্ছা এবার কথা হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন আরো সলভ করব, অনেক অভাব নেই, সৃজনশীল প্রশ্নের অভাব নেই, আরো 10-12টা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে, ওগুলো সলভ করবো নেক্সট ক্লাসে। আজকে সময় কম, আজকে আমি জ্ঞানমূলক গুলো লাগাই দিই, লিখে দিচ্ছি তোমরা লিখো। জ্ঞানমূলক কি কি আসতে পারে এখান থেকে, পসিবিলিটিস কি, অনেক ধরনের জ্ঞানমূলক আসতে পারে, মানে কয়ের জন্য মেনলি কি কি আসতে পারে জ্ঞানমূলক, অনেক ধরনের জ্ঞানমূলক আসে, আমি লিখে দিচ্ছি দেখো। এগুলো মুখস্থ করবা বাসায়, তাহলে তোমার জন্য লাভবান হবে তুমি। আচ্ছা একটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আসে, প্রায় আসে পরীক্ষায়, যে বলে 1 জুল কি, 1 জুল কি বা 1 জুল কাকে বলে, এটা প্রশ্ন আসে। এটা আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, পেজ এখন আসলে পেজ তো মিলবে না, ঝামেলা হয়ে গেল তো। ওফো
এক জুল কাকে বলে এটা তোমরা বইয়ে পাবা, দেখবা কাজের যে টপিকটা সেই টপিকে পাবা, দেখবে যে কাজের একক নামে যে টপিকটা সেখানে দেখবে যে পাবা লিখাই আছে যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির দিকে 1 মিটার সরণ হয় তাহলে 1 জুল বলে। মানে কি 1 জুল মানে কি আমরা W = F S পড়ছি না, এটা 1 জুল কখন হবে যদি এটা সবগুলোই এক হয়, 1 নিউটন ইনটু 1 মিটার হইলে, তাই না? তাহলে তো 1 জুল হবে। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করতে হবে এবং এই বলের দিকে 1 মিটার সরণ করতে হবে, তাহলে আমরা 1 জুল কাজ পাবো। এটা হচ্ছে 1 জুল। আশা করি ক্লিয়ার। 1 জুল কি গেল? এরপর আসতে পারে শক্তি কি, যেটা আমি বললাম কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। 3 নাম্বার বলতে পারে গতিশক্তি কাকে বলে, গতিশক্তি কি বলতে পারে বিভব শক্তি কি, যেটা হচ্ছে বস্তুর অবস্থানে পরিবর্তনের কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। 5 নম্বরে আসতে পারে কি আসতে পারে, অনেক কিছুই আসে। যেমন শক্তির প্রধান উৎস কি এটাও চাইতে পারে, সেটা হচ্ছে সূর্য, আমরা জানি সবাই। আচ্ছা আর কি চাইতে পারে? আচ্ছা আরেকটা ব্যাপার বলি, 1 হর্স পাওয়ার = 746 ওয়াট, ইফ আই এম নট রং। দেখি এই এইচপি মানে কি, এটা মানে হচ্ছে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা বলতে পারো, অশ্ব ক্ষমতা। অনেক সময় বলে 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট, সেটা হচ্ছে 746 ওয়াট। অনেক সময় সূত্রে আসে, ঠিক আছে, যে 1 এইচপি ক্ষমতার একটা বাল্ব নিলাম বা একটা মোটর নিলাম, তখন কিন্তু বলান বুঝবা না, তখন 1 এইচপি ক্ষমতা মানে কি 746 ওয়াটের একটা মোটর নিছে, যে আউটপুট মানে আমরা জানি যে ইনপুটের মানটা দেওয়া থাকে, সো এটা ইনপুট হবে, আমরা জানি আউটপুট তো বের করে নিতে হয় Gs/T দিয়ে। আচ্ছা ওকে 5 নাম্বার গেল। এরপরেরটা আছে, আচ্ছা অনেক সময় আসে জলবিদ্যুৎ কি, জলবিদ্যুৎ কাকে বলে, সংজ্ঞাটা পাবে, খুঁজে দেখো একটু পাবা জলবিদ্যুৎ হবে। জলবিদ্যুৎ হচ্ছে তোমরা কর্ণফুলীর যে কাপ্তাই নদীর কথা শুনছো না, যে টারবাইন যন্ত্রের সাহায্যে ঘুরিয়ে যে পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, এরকম আমরা প্রজেক্টও করছি অনেক সময় স্কুল কলেজে, যে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি পানির যে স্রোত, একটা নদীর মনে করো, একটা নদীর পানির যে স্রোতটা, ঢেউটা, এই ঢেউয়ের যে একটা গতি আছে না, এর ভিতরে একটা স্পিড কাজ করে না, এই স্পিডটাকে টারবাইন নামক একটা যন্ত্র আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মোটর, সেই টারবাইন মোটরের সাহায্যে ঘুরাইলে স্রোতের সাহায্যে গতিবেগের সাহায্যে সে মনে করো কারেন্ট উৎপাদন করতে পারে, বা আমরা বলতে পারি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ঠিক আছে, এই পানির মাধ্যমে। সেই পানির মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন সেটা কিন্তু জলবিদ্যুৎ, এবং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে কিন্তু অনেক প্রজেক্টও আছে, আমরা জানি। সেই জলবিদ্যুৎ কাকে বলে অনেক সময় প্রশ্ন আসতে পারে, সো তোমরা এটা বের করে একটু পড়ো কষ্ট করে। আচ্ছা ওকে আরেকটা প্রশ্ন আসে, বায়োমাস কি কি দিয়ে গঠিত জানো? অ্যাকচুয়ালি বায়োমাস যে সে কিন্তু কয়টা জিনিস নিয়ে গঠিত, আমি তোমাকে বলে দিচ্ছি। বায়োমাস হচ্ছে একটা, আমি বলতে পারি কার্বন প্লাস হাইড্রোজেন, অলওয়েজ মাথায় রাখবা কি কি দিয়ে, কার্বন আর হাইড্রোজেন এগুলো, অর্থাৎ এটা হাইড্রোকার্বন। আমরা সামনে হয়তো কেমিস্ট্রি টিচার যখন পড়াবে তখন বুঝতে পারবে, হাইড্রোকার্বন যৌগ বলি না, কার্বন আর হাইড্রোজেন মিলে যে যৌগ গঠিত সেটা হাইড্রোকার্বন। সো বায়োমাস কিন্তু একটা হাইড্রোকার্বন, সো বায়োমাসে কার্বন আর হাইড্রোজেন থাকে। ওকে ক্ষমতা কাকে বলে, তোমার কাজ আর সময় যে অনুপাত সেটাকে ক্ষমতা বলে। কর্মদক্ষতা কি বলতো, লব্য কার্যকর ক্ষমতা আর মোট প্রদত্ত ক্ষমতা অনুপাতকে আমরা, বা শতকরা অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলি। শতকরা অনুপাত কেন বলবো, কারণ 100% আছে সাথে। আচ্ছা আর কি কোনো সংজ্ঞা আছে কিনা একটু দেখি, আর তেমন সংজ্ঞা তো দেখি না, আর তেমন সংজ্ঞা নাই, মেবি এই কয়েকটা সংজ্ঞা তোমার একটু পড়তে হবে, ঠিক আছে। অনুধাবনের জন্য অনেক পড়া আছে, আমরা এটা পড়বো। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো যে অনুধাবনমূলক প্রশ্ন সব লিখে দেওয়ার জন্য, সিকিউ সব প্র্যাকটিস করবো এবং এমসিকিউ প্র্যাকটিস করবো। তো তোমরা ওইভাবে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসবা। আজকের ক্লাস এতটুকুই, যারা ছিলা তারা ভালো, আর যারা এই নোটটা যে করছো, এই যে ক্লাস নোট এখন পর্যন্ত যা নোট করছো
সেটা কিন্তু সাবমিট করতে হবে তোমার গ্রুপে। গ্রুপে বলতে এই যে এফবি গ্রুপে, ফেসবুকের যে গ্রুপে যে একদম পোস্টে গিয়ে পোস্ট সাবমিট করবা। সাবমিট করে যাতে সবাই দেখতে পারে যে কি কি তুমি নোট করছো, আমিও যাতে একটু দেখে চেক করতে পারি যে নোট করছো কিনা। ঠিক আছে, আজকে এতটুকুই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।